হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্পের ঘর ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রাবণী। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। বিয়ের প্রথম রাতে স্ত্রীর ঘুমটা তুলতেই আমি চমকে উঠে বইয়ের থেকে দূরে সরে গেলাম। নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না যে শেষে কিনা আমি একটা পতিতা মেয়েকে বিয়ে করলাম। মেয়েটার মুখ দেখে আমার চোখ কপালে উঠে গেল। যেই মেয়ের সাথে অনেক পুরুষের মেলামেশা হয়েছে সেই মেয়ের সাথেই আমার বিয়ে হলো। ভাবতেই আমার খুব খারাপ লাগছে। বিয়ের আগেই আমার এই মেয়ের সাথে একবার সহবাস হয়েছে, তাও বন্ধুদের পাল্লায় পড়ে। এমন একটা কাজ আমাকে করতে হয়েছে, আর এটাই ছিল আমার জীবনের প্রথম। হয়তো ভালোই হয়েছে, না হলে তো আমি জানতেই পারতাম না যে আমার স্ত্রী একজন পতিতা মেয়ে। আমার ভাবতেই খারাপ লাগছে আমি আমার বন্ধুদের সামনে কোন মুখ নিয়ে যাব। সবাই তো এখন আমাকে বলবে তুই একটা পতিতা মেয়ের জামাই। আব্বু আম্মুর চাপে বিয়েটা আমাকে করতে হয়েছে। বিয়ের আগে ঠিক করে বউয়ের মুখটাও দেখা হয়নি। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। মেয়েটা চোখ বন্ধ করে বসে আছে, এখনও আমাকে দেখে নাই। আমি এইবার মেয়েটার থেকে একটু দূরে সরে গিয়ে বললাম, তুমি তুমি এখানে? এবার মেয়েটা চোখ খুলে আমার দিকে তাকাতেই সে যেন আকাশ থেকে পড়ল। সে নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। মেয়েটার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুমি এখানে কেন? তোমার তো অন্য কোথাও থাকার কথা, আমাদের বাসায় কেন? মেয়েটা নিশ্চুপ, চোখ দিয়ে শুধু পানি ফেলছে। শোনো, আর যাই হোক, আমি কখনোই একটা পতিতা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তুমি কখনো স্ত্রীর দাবি নিয়ে আমার কাছে আসবে না। আমি আমার বাবা মার জন্য এই বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আমি জানতাম না যে আমার মা বাবা আমার জন্য একটা এমন মেয়ে ঠিক করেছে। আমি এটা কখনো জানতাম না। অনেকক্ষণ চুপ থাকার পরে মেয়েটা বলে উঠল, আপনার মা বাবার এতে কোনো দোষ নেই। আর আমাকে আপনি বিশ্বাস করুন, আপনি একমাত্র মানুষ যার সাথে আমার সহবাস হয়েছে বিয়ের আগে। চুপ থাকো একদম, আর একটাও মিথ্যে কথা বলবে না তুমি। আমি জানি তোমরা কেমন, সো আমাকে এইসব বোঝাতে আসবে না। নিজের জায়গা থেকে কথা বলার চেষ্টা করবে। আমার কোনো বিষয় নিয়ে কথা বলতে আসবে না। আর আমি তোমাকে কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দেব। আমি পারবো না কোনো পতিতা মেয়ের সাথে একই ছাদের নিচে বসবাস করতে। প্লিজ এমন করবেন না। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমাকে। আর আপনার মা বাবা আমাকে অনেক আশা নিয়ে আপনাদের বাসায় নিয়ে এসেছে। আমি আপনার থেকে তেমন কিছুই চাই না, শুধু আমাকে আপনার বাসায় একটা কোণে থাকতে দিলেই হবে। আমার মা বাবার কথা তোমাকে ভাবতে হবে না, সেটা আমি দেখব। আর তোমার সাথে এক বিছানায় থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি রুমে থাকো, আমি বাইরে চলে যাচ্ছি। এই কথা বলে আমি দাঁড়িয়ে রইলাম আর বাইরে চলে যাব। তখন অনুভব করতে পারলাম কেউ আমার পা দুটো জড়িয়ে ধরে আছে। আমি তাকিয়ে দেখি সেই পতিতা মেয়েটা। আমার পা ছেড়ে দাও। প্লিজ আপনি যাবেন না। এইভাবে চলে গেলে সবাই খারাপ ভাববে। আপনি খাটের উপরে ঘুমান, আমি না হয় নিচে বিছানা করে শুয়ে থাকবো। তোমার মতো মেয়ের সাথে একই রুমে আমি থাকতে পারবো না, বললাম তো তোমাকে। প্লিজ, আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, আপনি যাবেন না প্লিজ। না হলে সবাই আমাকে খারাপ ভাববে। আর আমাকে বিশ্বাস করুন, আপনি আমার জীবনের প্রথম মানুষ যার কাছে আমার সব কিছু বিলিয়ে দিয়েছি। আমি জানতাম না আপনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, না হলে আমি কখনো বিয়েতে রাজি হতাম না। আমি একটা পরিস্থিতির শিকার হয়ে এমন একটা কাজ করতে হয়েছে। এত কিছু আমার জানার কোনো প্রয়োজন নেই। তোমার সাথে আমি এক রুমে থাকতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। আপনি যা বলবেন আমি সব মেনে নিতে রাজি। ওকে, কখনো আমার কাছে স্ত্রীর অধিকার চাইতে আসবে না। আমার কোনো জিনিস হাত দিতে পারবে না। আমার কোনো কিছু নিয়ে কথা বলতে পারবে না। আমি আমার ইচ্ছে মতোই চলবো। আমার কোনো কিছু নিয়ে কোনো কথা বলতে পারবে না তুমি। ঠিক আছে, আমি সব মানতে রাজি আছি। প্লিজ আমার একটা কথা রাখবেন আপনি। কি কথা বলো? আপনি কাউকে বলবেন না ওই দিনের ঘটনাটা, না হলে আমার আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। তাকে হয়তো আর বাঁচাতে পারবো না। আমার আম্মু অনেক অসুস্থ। আপনি শুধু আমার এই কথাটা রাখলেই হবে। আমার আর কিচ্ছু চাই না আপনার কাছে। ঠিক আছে, কাউকে বলবো না। এখন তুমি ঘুমিয়ে যাও, আমি আসছি। এত রাতে কই যাবেন আপনি?
একটু আগে কি বললাম? আমার কোনো কিছুতেই তুমি কথা বলতে আসবে না। আমার রুমে থাকতে দিয়েছি, তার মানে এই নয় যে তুমি আমার স্ত্রীর অধিকার তোমাকে আমি দিয়েছি, আর তোমাকে বলতে আমি বাধ্য নই। এত রাতে বের হবেন না প্লিজ, অনেক রাত হয়েছে। মেয়েটার অধিক্ষতা দেখে আমার শরীরটা জ্বলছে। কি আর করার আছে? আমি গিয়ে খাটের উপরে শুয়ে পড়লাম। আমাকে একটা বালিশ আর একটা চাদর দিলেই হবে, আমার আর কিছু লাগবে না। তারপর আমি ওর দিকে একটা চাদর আর বালিশ দিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। এবার পরিচয়টা দিয়ে দিই। আমাদের গল্পের হিরো নিশান চৌধুরী, মা বাবার একমাত্র ছেলে। খুব রাগী, রাগী হলেও মনটা তার খুব নরম, অল্পতেই রেগে যায়, যাকে বলে বদমেজাজি। বাবা তুহিন চৌধুরী অনেক বড় ব্যবসায়ী, মা রায়েবা বেগম একজন ডাক্তার। নিশানকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। বড়লোক বাপের একমাত্র ছেলে, দেখতে কোনো দিক দিয়ে খারাপ না। গায়ের রং ফর্সা, লম্বা 5 ফিট 10 ইঞ্চি। পড়াশোনা শেষ করে বেকার ঘুরছে। বাবার ব্যবসা দেখাশোনা করতে বলে, কিন্তু সে এসব এখন করতে চায় না। সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিন কাটাতে তার ভালো লাগে। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা নীলা। নীলা ইন্টারে পরীক্ষা দেওয়ার পরে তার আর পড়াশোনা করা হলো না, কারণ তার বাবা কিছুদিন পরেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তারা মা মেয়ে একসাথে থাকে। নীলাও দেখতে খারাপ না, বেশি ফর্সা না হলেও মুখে মায়াবী একটা টান আছে, যে কোনো ছেলের নজরে পড়বেই। লম্বাও বেশ ভালো। এবার গল্পের মূল পর্বে ফিরে যাই। আমি অন্যদিকে মুখ করে শুয়ে শুয়ে ভাবছি, এ আমার কার সাথে বিয়ে হলো? আমার মা বাবা আমার জন্য এই কোন মেয়ে ঠিক করলো? এইসব ভাবতেই আমার খুব খারাপ লাগছে। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে নীলা শুয়ে শুয়ে কান্না করছে, শব্দহীন কান্না, যে কান্নার কোনো শব্দ হয় না, শুধুই নীরবে চোখের পানি ফেলছে। সে বুঝে গেছে সে কখনো নিশানের ভালোবাসা পাবে না, তবে সে হাল ছাড়বে না। এসব ভাবতে ভাবতে নীলাও ঘুমিয়ে পড়ল। সকালে নিশানের আগেই ঘুম থেকে উঠে গেল নীলা। তারপর নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো আর নিশানকে ডাকতে শুরু করে দিল। উঠুন, সকাল হয়ে গেছে, নাস্তা করবেন না? নীলা এইভাবে ঈশানকে অনেকক্ষণ ডাকার পরে যখন কোনো সাড়া শব্দ পাচ্ছিল না, তখন নীলা নিশানের গায়ে হাত দিয়ে নিশানকে ডাক দিল। তখন নিশান চোখ খুলে দেখে নীলা তার গায়ে হাত দিয়েছে। নিশান ঘুম ঘুম চোখে তার গায়ের উপরে নীলার হাত দেখতে পেয়ে রেগে গিয়ে নীলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে নীলা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। তোর সাহস তো কম না, আমার গায়ে হাত দিলি? তোকে আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? নীলা নিশ্চুপ। শোন, নেক্সট টাইম আমাকে স্পর্শ করার আগে ভেবে নিবি, ওকে? সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিলি। বের হয়ে যা আমার রুম থেকে। তোমার মুখ দেখলে আমার দিন খারাপ যাবে। তারপর নীলা আর কিছু না বলে চোখ মুছে রুম থেকে বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পরে নিশান ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সে বাসা থেকে বের হতে যাবে, এমন সময় তার আম্মু ডাক দিল। নিশান, নাস্তা না করে তুই আবার বের হচ্ছিস কেন? আমি বাইরে খাবো, তোমরা খেয়ে নাও। এই কথা বলে নিশান বাসা থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে রায়েবা বেগম খেয়াল করল যে নীলা মন খারাপ করে বসে আছে। তাই রায়েবা বেগম নীলাকে উদ্দেশ্য করে বলল, মা, মন খারাপ করো না, নিশান একটু এমনই, তুমি ওকে একটু ঠিক করে নিও। আম্মু আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওনাকে ঠিক করতে পারি। মা, আমি জানি তুমি পারবে আমার বদরাগী ছেলেটাকে সোজা করতে। রায়েবা বেগমের কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। এদিকে নিশান তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। নিশানের 3টা বন্ধু, যাদের সাথে সে সব সময় আড্ডা দেয়, মারুপ, রাজ, নিলয়। সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। তখন হঠাৎ করে নিলয় বলে উঠল, নিশান, কিরে, তুই তো কাল রাতের সম্পর্কে কিছুই বললি না। কাল রাতে কি বিড়াল মারছিলি নাকি না মেরেই ঘুমিয়ে গেলি? এ কথা বলে সবাই খিলখিল করে হেসে দিল। এদিকে নিশান কিছু না বলেই চুপ হয়ে রইল। ব্যাপারটা ওদের চোখ এড়ালো না, বুঝতে পারছে কিছু একটা হয়েছে। মারুপ নিশানকে বলল, কি রে, তুই এইভাবে চুপ হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? ভাবি কি রাতে একসাথে ঘুমাতে দেয় নাই নাকি? এই, তোরা কি চুপ করবি নাকি এখান থেকে আমি চলে যাব? আরে দাঁড়া দোস্ত, এই তোরা চুপ থাক। নিশান কি হয়েছে তোর, সেটা আমাদের বল। আরে ভাই, কি বলবো, এমন একটা মেয়েকে বিয়ে করলাম যে তোদের কাছে বলতেও আমার লজ্জা লাগছে।
কেমন কথা যে আমাদের কাছেও বলতে তোর লজ্জা লাগছে? আমাদের সব খুলে বল। বাদ দে, আমার ভালো লাগছে না এইসব এখন বলতে। আরে আমাদের বল, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আগে তোরা আমাকে একটা সিগারেট কিনে দে, তারপর সব বলছি। তারপর মারুফ নিশানের দিকে একটা সিগারেট এগিয়ে দিল। তারপর নিশান সিগারেট ধরিয়ে কিছুক্ষণ টানার পরে সবাইকে কাল রাতের ঘটনাটা খুলে বলল। নিশানের কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। সবাই হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ করে রাজ বলে উঠল, দেখ যা হওয়ার হয়েছে, এখন আর কি করবি বল? বিয়ে তো করেই ফেললি। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। ওই মেয়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তোরা একটা ভালো উকিল ঠিক কর। আরে মাথা মোটা, বিয়ে করলি একদিন হলো, এখনো ডিভোর্স হয়ে যাবে নাকি? কমপক্ষে 6 মাস সময় লাগবে। কি, এই মেয়ের সাথে আমাকে 6 মাস থাকতে হবে? আমার তো 1 মিনিটেও থাকতে ইচ্ছে করছে না। আমিও শুনেছি এটাই নিয়ম, কিছু করার নেই। আমি একটা জিনিস বুঝলাম না, কি জিনিস? তুই কি বিয়ের আগে মেয়েকে দেখিসনি একবারও? বিয়ের আগে তো তোর একবার দেখা উচিত ছিল। আরে ভাই, আমি কি জানতাম নাকি যে এই মেয়েকেই আমি বিয়ে করছি? আম্মু আব্বু বিয়ে ঠিক করেছে, তাই আর দেখার ইচ্ছে হয়নি। কে জানতো যে আমার জন্য এমন একটা মেয়েকে ঠিক করবে তারা? যা হবার হয়েছে, এখন বাদ দে এসব। মেয়েটা কি বলছে তুই একমাত্র যে সে তোর সাথে বেড শেয়ার করেছে, আর কারোর সাথে করেনি? সেটাই তো বললো, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কারণ আমার মনে হচ্ছে ও মিথ্যে বলছে। কারণ এই লাইনের মেয়েরা এত তাড়াতাড়ি বের হতে পারে না কিছুতেই। ঠিক আছে, এসব নিয়ে পরে ভাবা যাবে। দেখে তো মনে হয় সকালে নাস্তা করে আসিস নাই। চল নাস্তা করবো একসাথে সবাই। তারপর সবাই গিয়ে একসাথে নাস্তা করে আসলো। এসে আবার আড্ডা জমিয়ে দিল 4 জনে। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে আসলো। তখন হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো নিশানের ফোনে। নিশান ফোন হাতে নিয়ে রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কে আপনি? আমি নীলা বলছি। বাসায় আসবেন কখন? আমি বাসায় কখন আসবো সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আমার? ফোন দিলে কেন সেটা বলো। ফোন দিয়েছি, দুপুর হয়ে গেছে খেতে আসতে। সকালেও কিছু না খেয়ে বের হয়ে গেছেন। আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ফোন রাখো। যত সব আজাইরা ঢং। এই বলে নিশান ফোন কেটে দিল। কিরে, কল কে দিয়েছে? আর এইভাবে কথা কেন বললি তুই? আর বলিস না, ওই মেয়েটা কল দিয়েছে। ওর কথা শুনলেই আমার মেজাজটা গরম হয়েছে। এইভাবে কথা না বললেও পারতি, মেয়েটা তো কষ্ট পাবে। পেলে আমার কি? অন্যদিকে নীলা খাটের উপর বসে কান্না করে দিল। অনেকক্ষণ একা একা কান্না করলো মেয়েটা। কান্না করতে করতে একটা সময় না খেয়ে ঘুমিয়ে পড়ল। নিশান তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। নিশানরা এখনও আড্ডা দিচ্ছে। অন্যদিকে নীলা নিশানের অপেক্ষা করে বসে আছে কখন আসবে। ইতিমধ্যে অনেকগুলো কল দিয়েছে, কিন্তু নিশান বারবার কল কেটে দিচ্ছে। একটু পরে রায়েবা বেগম নীলার কাছে আসলো। মা, নিশান এখনও আসে নাই? না মা। কল দিয়েছিলে নিশানকে? কিন্তু বারবার কেটে দিচ্ছে, রিসিভ করতেছে না কল। আচ্ছা, তুমি খেতে আসো। দুপুরেও না খেয়ে ঘুমিয়েছিলে। না মা, আপনার ছেলে আসলে একসাথে খাবো। আপনি খেয়ে ঘুমিয়ে যান। নিশান কখন আসে তার কোনো ঠিক নেই, তুমি খেয়ে নাও। সমস্যা নাই মা, উনি আসলেই একসাথে খাবো। কিন্তু চিন্তা করবেন না আপনি। আপনি ঘুমিয়ে যান। বাবা খেয়েছেন? খেয়ে ঘুমিয়েছি। ও, আপনিও খেয়ে ঘুমিয়ে যান, রাত তো অনেক হলো। রায়েবা বেগম নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নীলা নিশানের অপেক্ষা করে খাটের এক কোণে বসে রইল। একটু পরে নিশান রুমে আসলো। কি হলো, তুমি এখনো ঘুমাওনি কেন? এখানে বসে আছো কেন? আপনার জন্য বসেছিলাম, কল দিলাম, রিসিভ করেন নাই কেন? কত চিন্তা হচ্ছিল। আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঘুমিয়ে যাও। আমার খুব ঘুম পাচ্ছে। আপনি খাবার খাবেন না? হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। এ কথা বলে নিশান পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে টান দিতে শুরু করলো। আপনি সিগারেট খাচ্ছেন কেন? সিগারেট খাওয়া ভালো না। তোমার থেকে কি আমাকে নতুন করে শিখতে হবে আমার কোনটা ভালো আর কোনটা খারাপ? আপনি এই সিগারেট ফেলে দিন, এটা খাবেন না প্লিজ। সিগারেট আমার সহ্য হয় না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটা আমার বাসা, আমি যা ইচ্ছে খাবো। আর কোনো কথা না বলে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ুন।
নিশান সিগারেট শেষ করে শুয়ে পড়ল। এদিকে নীলা তার বিছানা রেডি করে শুয়ে শুয়ে কান্না করছে আর ভাবছে, কি এমন ক্ষতি হয় আমার সাথে একটু ভালোভাবে কথা বললে? সব সময় আমার সাথে বাজে ব্যবহার করে। উনি কি বোঝেন আমার অনেক কষ্ট হয়? এসব ভাবতে ভাবতে নীলা ঘুমিয়ে গেল। সকালে নীলা ঘুম থেকে উঠে দেখে নিশান বিছানায় নেই। নীলা ভাবছে হয়তো নিশান ওয়াশরুমের ভেতরে গেছে, তাই সে অনেকক্ষণ বসে রইল। কিন্তু নিশান বের হচ্ছে না। এবার তড়িঘড়ি নীলা ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে থাকলো। দরজার সামনে গিয়ে ভয়ে ভয়ে টোকা দিতে থাকলো, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছিল না দেখে নীলা দরজাটা খুলে ফেলল। দেখে ভিতরে কেউ নেই। হঠাৎ করে নিশানের ফোন বেজে উঠল। ফোন বাজার শব্দ শুনে নীলা একটু চমকে উঠল আর সে ফোনের দিকে এগিয়ে গেল। ফোন ধরবে কিনা সেটা ভাবতে ভাবতে ফোন কেটে গেল। তারপর নীলা নিশানের বিছানাটা গুছিয়ে দিল। একটু পরে নিশান রুমে আসলো। আপনার কল এসেছে একটা। এ কথা বলে নীলা নিশানের দিকে ফোন এগিয়ে দিল। নিশান ফোন হাতে নিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে, তাই সে কল করলো। হ্যালো মারুক, বল। দোস্ত, কই আছিস তুই? বাসায়। কেন, কি হয়েছে? আজকে এক জায়গায় যাবো, তুই গাড়ি নিয়ে আসিস, ঠিক আছে? ওকে ঠিক আছে, তোরা থাক, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে নিশান ফোন কেটে দিল। নীলা নিশানকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন আবার কই যাবেন? যেখানে যাই তোমাকে বলে যেতে হবে নাকি? আর কতবার বলবো তোমাকে যে আমার বিষয় নিয়ে তুমি কোনো কথাই বলবে না? সরি, নাস্তা তো করে যান। না, নাস্তা করব না, এখন ফ্রেন্ডদের সাথেই খাবো। হাসি এখন। এ কথা বলেই নিশান বের হতে যাবে, তখনই একটা হোঁচট খেলো। নীলা গিয়ে সাথে সাথে নিশানকে ধরে ফেলল। একটু বসে যান প্লিজ। বের হওয়ার সময় বাধা পেয়েছেন। আরে রাখো এসব, আমাকে বের হতে হবে। এ কথা বলে নিশান বাসা থেকে বের হয়ে গেল। নীলা মন খারাপ করে খাটের উপরে বসে রইল। একটু পরে নিশান গাড়ি ড্রাইভিং করে বন্ধুদের কাছে চলে গেল। কিরে, তোরা যাবিটা কোথায়? আমাকে সেটা বল। তুই গেলেই বুঝতে পারবে। এখন আমাদের সাথে চল। তারপর সবাই গাড়িতে উঠে বসলো। তারপর তারা সবাই মিলে গেল একটা পার্কের ভিতরে। এবার বল, আমাকে তোরা এখানে নিয়ে আসলি কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। নিশান সারপ্রাইজের কথা শুনে একটু অবাক হয়ে প্রশ্ন করল, আমার জন্য সারপ্রাইজ? তা কিসের সারপ্রাইজ, তা একটু শুনি। এ কথা বলে শেষ করার আগে কেউ পিছন থেকে নিশানের চোখ চেপে ধরল। নিশান বুঝতে পারছে না কে হতে পারে। এবার নিশান একটা টান দিয়ে পিছনের লোকটাকে সামনে নিয়ে এলো। আর যাকে সামনে নিয়ে আসলো নিশান, সে একটা মেয়ে ছিল। আর সেই মেয়েটি নিশানের বেস্ট ফ্রেন্ড ছিল অনেকদিন পরে দেখা রিমির সাথে, প্রায় 2 বছর। তুই তুই কবে আসলি দেশে? আর আমাকে একটুও বললি না? কালকেই আসছি, তোকে সারপ্রাইজ দেবো বলে তোকে বলিনি। শুনলাম তুই নাকি বিয়ে করলি, অথচ আমাকে বললি না। তেমন কাউকে বলি নাই দোস্ত, বাদ দে এসব। তারপর বল, কি অবস্থা তোর? অনেক দিন পর দেখা। এই তো ভালোই, খুব মিস করতাম তোদের। তোদের সাথে কাটানোর সময়গুলো খুব মিস করি এখনও। বুঝলাম। তো এইবার কি তুই বিয়ে শাদী করবি, নাকি আজীবন কুমারী থাকবি? বিয়ে করতেই তো দেশে এসেছি, আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। বাহ, কংগ্রাচুলেশনস। টিট দিবি তুই আজ আমাদের। আমি কেন? তুই দিবি? তুই আমাদের না বলে বিয়ে করে ফেললি সেটা। আচ্ছা বল, কি খাবি? এখন আমি নিয়ে আসছি। আইসক্রিম নিয়ে আয় আমাদের জন্য। তোর সেই অভ্যাসটা এখনও গেল না দেখছি। যা তো নিয়ে আয়। তারপর নিশান রোডের ওপারে চলে গেল আইসক্রিম আনতে। সবার জন্য আইসক্রিম কিনে রাস্তা পার হতে যাবে এমন সময় একটা বড় ট্রাক খুব গতিতে নিশানের দিকে এগিয়ে আসছে, যেটা নিশান খেয়াল করেনি। ট্রাক খুব দ্রুত গতিতে নিশানের কাছে চলে আসলো। নিশান ট্রাকটা দেখে দাঁড়িয়ে গেল। ট্রাক ড্রাইভার ব্রেক করার অনেক চেষ্টা করেও পারল না। নিশান ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল রাস্তার অপর পাশে। নিশানের এই অবস্থা দেখে সবাই থমকে গেল কিছুক্ষণের জন্য। তারপর তাড়াতাড়ি করে নিশানের সব বন্ধুরা তার দিকে এগিয়ে আসছে। এদিকে নিশানের অবস্থা খুব খারাপ, পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। নিশান ভালো করে তাকানোর শক্তি পাচ্ছে না। ধীরে ধীরে তার চোখ ঝাপসা হয়ে আসছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। একটু পরে নিশান অজ্ঞান হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে নিশানের সব বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে চলে গেল। হাসপাতালে গিয়ে নিশানকে অপারেশন রুমে নিয়ে চিকিৎসা শুরু করে দিল। আর বাহিরে অপেক্ষা করে আছে নিশানের সব বন্ধুরা। নিশানের বাসায় কল দিয়ে ব্যাপারটা জানানো দরকার আছে। তাড়াতাড়ি করে কল দে।
তারপর মারুফ কল দিল নিশানের আম্মুর নাম্বারে। সাথে সাথে রায়বা বেগম কল রিসিভ করলো। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি, আই মারুফ। ও, তা কেমন আছো তুমি বাবা? আন্টি ভালো আছি, কিন্তু নিশান? নিশান মানে? ওর কি হয়েছে বাবা? আমার অনেকক্ষণ ধরে কেমন জানি লাগছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। বলো আমার ছেলের কি হয়েছে? আন্টি, নিশান রোড পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। আমরা তাকে নিয়ে সদর হাসপাতালে চলে এসেছে, চিকিৎসা চলছে। এ কথা শুনে রায়বা বেগম অজ্ঞান হয়ে পড়ে গেল। ফোনে অনেকক্ষণ মারুফ আন্টি আন্টি বলল, কিন্তু সে কোনো সাড়া না পেয়ে কল কেটে দিল। এদিকে নীলা রায়বা বেগমের রুমে এসে দেখে তিনি ফ্লোরের উপরে পড়ে আছে। নীলা তাড়াতাড়ি করে রায়বা বেগমের মুখের উপরে পানি দিয়ে তার জ্ঞান ফিরালো। রায়বা বেগম চোখ খুলে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মা, কি হয়েছে? কান্না করছেন কেন এইভাবে? কি হয়েছে আপনার, আমাকে বলুন। মারে, নিশান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। এই কথা বলেই আবার কান্না শুরু করে দিল রায়বা বেগম। নীলা কথা শুনে থমকে গেল। নীলার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে কি বলবে বুঝতে পারছে না। মা, ও নাকি এখন কই নিয়ে গিয়েছে? ওখানে চলুন, ওনার পাশে আমাদের থাকার খুব দরকার। আপনাকে বলছে কোন হাসপাতালে নিয়ে গেছে? সদর হাসপাতালে নিয়ে গেছে বলছে। তাহলে আমরাও ওখানেই চলুন। তোমার শ্বশুরকে একটা কল দেই। এখন না, আমরা আগে গিয়ে দেখি ওনার কি অবস্থা, তারপর আমরা বাবাকে জানিয়ে দেব। না হলে বাবাও চিন্তা করবে ওনার জন্য। এখন আমরা যাই, চলুন আমরা গিয়ে দেখি আগে, তারপর না হয় বাবাকে জানিয়ে দেব। এ কথা বলেই দুজন বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালের ভিতরে গিয়ে রায়বা বেগম কান্না শুরু করে দিল। নীলা তাকে ধরে কাউন্টারের সামনে চলে গেল। শুনছেন? জি বলুন, আমি কি আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারি? আচ্ছা, আপনাদের এখানে আজকে একজন অ্যাক্সিডেন্টের রুগী নিয়ে আসা হয়েছে, বলতে পারেন সে কোথায়? নাম কি রোগীর? নিশান চৌধুরী। ও, ওনাকে তো অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে, অবস্থা খুব খারাপ। ও আচ্ছা, ধন্যবাদ। তারপর নীলা রায়বা বেগমকে নিয়ে অপারেশন রুমের সামনে চলে গেল। ওখানে গিয়ে রাবেয়া বেগম চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। নিশানের বন্ধুরা সবাই রাবেয়া বেগমের দিকে এগিয়ে এসে সান্ত্বনা দিতে থাকলো। আন্টি চিন্তা করবেন না, কিছু হবে না, নিশান ঠিক হয়ে যাবে। রাবেয়া বেগম কারো কথা কানে না নিয়ে কান্না করেই যাচ্ছে। এবার নীলা নিশানের বন্ধুদের কাছে জিজ্ঞেস করলো, কিভাবে হলো এসব? তারপর মারুফ নীলাকে সব কিছুই খুলে বলল। ভাবি, নিশানের অপারেশন চলছে, কিছুক্ষণের মধ্যে অপারেশন শেষ হয়ে যাবে, চিন্তা করবেন না। এবার নীলা গিয়ে রাবেয়া বেগমকে নিয়ে একটা বেঞ্চের উপর বসালো। কিছুক্ষণ পরে ডাক্তার বের হয়ে এলো। রোগীর বাড়ির লোক কে আছে? ডাক্তারের কথা শুনে নীলা তাড়াতাড়ি করে ডাক্তারের সামনে চলে এলো। জি ডাক্তার, আমরা রোগীর বাড়ির লোক। উনি এখন কেমন আছেন? আপনি কে হন রোগীর? জি, আমি ওনার স্ত্রী। ও, তাহলে ঠিক আছে। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত আছেন। মাথায় আঘাত পাওয়ার কারণে এখন কোমায় আছে, তবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর আমি একটা নার্স দিয়ে দেব, যে সব সময় রোগীর খেয়াল রাখবে। ডাক্তার নার্সের কোনো প্রয়োজন নেই, আমি সবসময় ওনার বাসে থাকবো। নীলার কথা শুনে নিশানের সব বন্ধুরা অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। আর ডাক্তার কথাটা শুনে একটু খুশি হলেন, কারণ এসব রোগীদের জন্য পরিবারের লোকেরাই ভালো। তাহলে ভালোই হয়। ভালো করে রোগীর সেবা যত্ন করলে রোগী খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমরা কি এখন ওনার সাথে দেখা করতে পারি? না, এখন পারবেন না। কিছুক্ষণ পরে রোগীকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। আর হ্যাঁ, রোগীর সামনে বেশি কান্নাকাটি করা যাবে না, ওকে? ঠিক আছে ডাক্তার, ধন্যবাদ। তারপর ডাক্তার আর কিছু না বলে চলে গেল। নীলা রাবেয়া বেগমের দিকে এগিয়ে গেল। রাবেয়া বেগম এখনও কান্না করেই যাচ্ছে। মা, আপনি এখনও কান্না করছেন কেন? উনি ঠিক হয়ে যাবে, ডাক্তার বলছে, তেমন কিছুই হয়নি। আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। আমার ছেলেটা না জানি কতটা কষ্ট পাচ্ছে। মা, আপনি এইভাবে কান্না করবেন না, একটু পরেই আমরা দেখা করতে যাব। নীলা কোনোরকমভাবে রাবেয়া বেগমকে শান্ত রাখলেন। তার কিছুক্ষণ পরে একজন নার্স এসে বলল রোগীর সাথে দেখা করা যাবে। এবার নীলা রাবেয়া বেগমকে নিয়ে নিশানের কেবিনে ঢুকে গেল। রাবেয়া বেগম নিশানের কেবিনে ঢুকে হাউমাউ করে কান্না শুরু করে দিল। মা,
ডাক্তার বলছে ওনার সামনে যেন এইভাবে কান্না না করেন, এ তো ওনার ক্ষতি হতে পারে। নিশান এখনও কোমায় আছে, তার কোনো খবর নেই। তারপর রাবেয়া বেগম নিশানের কপালে একটা চুমু দিল আর মাথায় হাত বুলিয়ে দিল। নীলা নিশানের সব রকম খেয়াল রাখতে শুরু করে দিল। না ঘুমিয়ে সারা রাত নিশানের পাশে বসে থাকতো। এভাবে কেটে গেল 10 দিন। নিশান এখন আগের থেকে মোটামুটি একটু সুস্থ আছে। নিশানকে দেখার জন্য প্রায় সময় তার বন্ধুরা এসে আবার চলে যেত। রাবেয়া বেগম খাবার নিয়ে আসতেন। 11 দিনের মাথায় ডাক্তার নিশানকে দেখতে এলো। ডাক্তার নিশানের পরিবর্তন দেখে খুব খুশি হয়ে গেল। নিশান, আপনি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন। এই ধরনের রুগী এত তাড়াতাড়ি সুস্থ হয় না। আপনি খুব লাকি এমন একটা স্ত্রী পেলেন যে সারাক্ষণ আপনার পাশেই ছিল। এবার নিশান নীলার দিকে তাকালো। নীলা কিছুই বলল না, চুপ হয়ে রইল। এবার ওনাকে নিয়ে বাসায় চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আরও 2 দিন পরে নিশানকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে নীলা আরও ভালোভাবে নিশানের খেয়াল রাখা শুরু করে দিল। নীলার এমন সেবা যত্ন দেখে নিশানের মনে নীলার জন্য ভালোবাসার সৃষ্টি হতে লাগলো। নিশান রুমের ভিতরে শুয়ে আছে। সে নিজে নিজে ওঠার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে পাচ্ছে না। হঠাৎ করে নীলা রুমে এসে এটা দেখে। এই অবস্থায় নীলা তাড়াতাড়ি করে নিশানের কাছে গিয়ে নিশানকে বসিয়ে দিল। কি হয়েছে? আপনি ওঠার চেষ্টা করছেন কেন? কিছু দরকার হলে তো আমাকে একটা ডাক দিতে পারতেন। না ঠিক আছে, আসলে আমি একটু ওয়াশরুমে যাব। ও ঠিক আছে, বসুন, আমি নিয়ে যাচ্ছি। তারপর নীলা নিশানকে নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আপনার হয়ে গেলে আমাকে ডাক দেবেন, আমি বাইরে অপেক্ষা করছি। নিশান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এবার নিশান নিজের কাজ শেষ করে নীলাকে ডাক দিল। তারপর সে নিশানকে খাটের উপর শুইয়ে দিল। হঠাৎ করে নীলার চুল নিশানের ঘড়ির মধ্যে আটকে গেল। এবার দুজনের চোখে চোখ পড়ল আর দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে কারো আসার শব্দ শুনে নীলা তাড়াতাড়ি করে নিজের চুলগুলো ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে গেল। দেখলো নিশানের বন্ধুগুলো এসেছে। কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা বসেন, আমি চা করে নিয়ে আসি। এই কথা বলেই নীলা রুম থেকে বের হয়ে গেল। তারপর সবাই গিয়ে নিশানের পাশে বসলো। কি রে, এখন কি অবস্থা তোর? ভালোই আছি এখন। ভাবি কিন্তু তোর খুব টেক কেয়ার করে দেখছে। নিশান কিছু না বলে চুপ হয়ে গেল। এবার রাজ বলে উঠল, দেখ নিশান, তুই যে মেয়েকে অবহেলা করলি, সে কিন্তু তোর বিপদের সময় সারাক্ষণ পাশে ছিল। তুই তো কিছু জানিস না, মেয়েটা না ঘুমিয়ে তোর পাশে সারাদিন বসেছিল, তোর সব খেয়াল রেখেছে। আমার মনে হয় মেয়েটা তোকে ভালোবাসে, না হলে কেউ কারোর জন্য এত কষ্ট করে না। তুই ভাবিকে আর অবহেলা করিস না, তুই ভাবিকে মেনে নে এবার। নিশান কিছুই বলছে না, চুপচাপ সবার কথা শুনেই যাচ্ছে আর মনে মনে ভাবছে, মেয়েটাকে তো আমিও ভালোবেসে ফেলেছি। যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো অবহেলা করা যায়? একটু পরে নীলা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। তারপর সবাই চা খেয়ে আরও কিছুক্ষণ গল্প করে সবাই চলে গেল। এইভাবে কেটে গেল আরও 15 দিন। নিশান এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, নিজে নিজে হাঁটাহাঁটি করতে পারে। খাওয়া দাওয়া শেষ করে নীলা রুমে এসে নিশানের বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে এসে ঘুমাবে এমন সময় নিশান নীলার হাত ধরে ফেলল। নীলা হা করে তাকিয়ে রইল নিশানের দিকে। হঠাৎ নিশানের এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেল নীলা। নীলা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে ক্ষমা চাওয়ার কি আছে? আপনি আমার স্বামী, আপনার পায়ের নিচে আমার জান্নাত, এইভাবে বলবেন না আপনি। নীলার মুখে এমন কথা শুনে নিশানের চোখ বেয়ে পানি নামতে শুরু করে দিল। নীলা নিশানের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি আপনার কথায় কোনো কষ্ট পাইনি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যান। তোমাকে আর নিচে ঘুমাতে হবে না, তুমি আজ থেকে আমার পাশেই ঘুমাবে। কি সত্যি নাকি? একটা কথা বলতে চাই তোমাকে। কি কথা বলবেন? এবার নিশান খাট থেকে নেমে এসে নীলার খুব কাছে চলে এলো। দুজন অনেকটাই কাছে চলে এলো। দুজনের নিঃশ্বাস দুজনেই শুনতে পাচ্ছে। নীলা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিশান নীলার মাথাটা উপরে তুলে আলতো করে নীলার কপালে একটা চুমু খেলো। নীলা অবাক হয়ে আছে। নীলা মনে মনে ভাবছে, এটা কি আমি স্বপ্ন দেখছি? নিশান যেন নীলার মনের কথাটা পরেই ফেললো। এটা স্বপ্ন নয় নীলা, এটা সত্যি। আর আমি তোমাকে কোনো কষ্ট দিতে দেব না। তোমাকে এই কয়েকদিন খুব ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ। নীলা নিশানের মুখে এমন কথা শুনে নিশানের বুকে নিজের মাথা লুকিয়ে ফেলল
আর বলতে থাকলো আমিও আপনাকে খুব ভালোবাসি। দুজন দুজনকে এইভাবে অনেকক্ষণ জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। এবার নিশান আবার নীলার কপালে একটা চুমু দিয়ে কানে কানে বলতে থাকলো, চলো বাসরটা আজকেই সেরে ফেলা যাক। নীলা লজ্জা পেয়ে নিজের মুখ লুকিয়ে ফেলল। তারপর নিশান নীলাকে কোলে তুলে খাটের উপর শুইয়ে দিল আর লাইট অফ করে দুজনে হারিয়ে গেল গভীর অরণ্যে। তারপর থেকে শুরু হলো তাদের ভালোবাসার নতুন পথ চলা।